টাইমটা খুব টাইটাই হয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে ট্রেন ধরতে সুবিধা হবে, নাহলে একদম গায়ে গায়ে হয়ে যাবে। না শিয়ালদা ঢুকবো আর ট্রেন বেরাবে এরকম। বড়মার নাম নিয়ে এই যাত্রা শুরু। শিয়ালদা স্টেশনের শুরুটা কিভাবে হয়, আর সেই সময় শিয়ালদহ স্টেশনের নাম ছিল, যেটা বলছিলাম, দুটো ট্রেন পাশাপাশি, একটা 12313 রাজধানী এক্সপ্রেস, আর আরেকটা হচ্ছে। তো রাজধানীর জার্নি এরকম হওয়া উচিত না, কারণ পোকামাকড় অহরহ ঘুরে বেড়াচ্ছে ট্রেনে। ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি আর সিলেকশন তিনটেই একটু ভাবতে হবে। প্যাসেঞ্জারদের জন্যই তো ট্রেন, গভর্নমেন্ট এটা ভাবা উচিত, এটা আমার ওপিনিয়ন, তাই ওপিনিয়নটা দিলাম। আজ আমার নতুন যাত্রা শুরু, আর এই নতুন যাত্রায় আমার সঙ্গী হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ, আমার গ্যাজেটস, অবশ্যই ল্যাপটপ, আর তার পাশাপাশি আমার ছোট্ট একটা কিট ব্যাগ। এই নিয়ে আজকে বেরাবো আমি আমাদের বাংলা থেকে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। বাকিটা ভিডিওর মধ্যে থাকছে। নমস্কার, আমি সুজিত, ট্রাভেল উইথ সুজিতের আরেকটা নতুন জার্নিতে আজ তোমাদের সবাইকে স্বাগত। এবারের জার্নি আমার জিম করবেট ন্যাশনাল পার্কের জন্য, কিন্তু সেটা ভায়া মুরাদাবাদ নয়। এবার আমি শিয়ালদা থেকে ভায়া নিউ দিল্লি হয়ে তারপর যাব, যেহেতু মুরাদাবাদের ট্রেনের কোনো টিকিট পাইনি। তাই জার্নিতে আমার সঙ্গে থাকছে আমার ক্যামেরা, লাগেজ, ব্যাগ আর জঙ্গলের ভালোবাসা। তাই নিয়েই শুরু করছি। চল, টাইমটা খুব টাইটাই হয়ে যাচ্ছে, মানে এই ট্রেনটা পেলে আমার শিয়ালদা থেকে ট্রেন ধরতে সুবিধা হবে, নাহলে একদম গায়ে গায়ে হয়ে যাবে। না শিয়ালদা ঢুকবো আর ট্রেন বেরাবে এরকম। দেখি, সময় তো হাতে নিয়ে বেরিয়েছিলাম যার জন্য। বড়মার নাম নিয়ে এই যাত্রা শুরু। আর লোকাল ট্রেনটাও নৈহাটি করে শিয়ালদা যাওয়া আমার। বাঙালির স্বপ্ন দেখা আর তার সাথে সাথে ভ্রমণ কাহিনী জগৎ বিখ্যাত, তাই দুধে ভাতে বাঙালি বলো আর মাছে ভাতে বাঙালি বলো, শিয়ালদা থেকে নিউ দিল্লি জার্নির এই ভ্রমণ গল্পটা আজ তোমাদের জন্য থাকছে। আর তা যখন হবে, শিয়ালদা থেকেই শুরু করি, শিয়ালদার গল্প নিয়ে। শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশনের ইতিহাস জানবো না সেটা তো হতে পারে না। আর এই ইতিহাস বলতে গিয়েই শিয়ালদা স্টেশনের শুরুটা কিভাবে হয়, 1862 সালে এটা কলকাতা টু কুষ্টিয়া একটা রেলের লাইন তৈরি করা হয়, যেটা কিনা শুধু সরকারি, মানে ব্রিটিশ আমলে ব্রিটিশ আর কর্পোরেটদের জন্যই ছিল, জনসাধারণের জন্য নয়। আর জনসাধারণের জন্য যেটা স্টার্ট করা হয়েছিল 1869-এ, যেটা শিয়ালদা স্টেশন থেকে চালু হয় শিয়ালদাহ নামে। আর এ সময় সম্ভবত শিয়ালদাহ নাম ছিল না, আর সেই সময় শিয়ালদাহ স্টেশনের নাম ছিল শিয়ালদিহি। ভারতবর্ষের এই এলিট ক্লাস ট্রেন বা সুপার স্পেশালিটি ট্রেন বলতে ছিল এই রাজধানী এক্সপ্রেস, যা শুরু হয় সেই সময় 1969 সালের 1 মার্চ দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে। আর এর ফিরতি যে ট্রেনটা হাওড়া থেকে দিল্লি যায় সেটা শুরু হয় 3রা মার্চ। বর্তমানে এই জার্নিটা 18 ঘন্টার জার্নি, আর এর ডিস্টেন্স 1457 কিলোমিটার বা 58 কিলোমিটার। এটা নিয়ে একটা বিতর্ক আছে, কারণ গুগলে এটা 58 দেখাচ্ছে এবং কিলোমিটার টিকিটে 57 দেখাচ্ছে। তাই এই বিতর্কে না গিয়ে আমি আমার ব্লগেই নজর দুটো দিচ্ছি ট্রেন বেশি। পাশাপাশি, একদিকে রাজধানী আর একদিকে হচ্ছে আসানসোল শিয়ালদা ইন্টারসিটি। যেটা বলছিলাম, দুটো ট্রেন পাশাপাশি, একটা 12313 রাজধানী এক্সপ্রেস, আর আরেকটা হচ্ছে 12383 ইন্টারসিটি, যেটার টাইম হচ্ছে 5টা 7। মানে আমাদের রাজধানী 4:50, আর তারপরে কিছুক্ষণ পরেই ইন্টারসিটি 5টা 7-এ ছাড়বে। শিয়ালদা আসানসোল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস 12383 হলো এইটা, WAP4। আর এবারে জার্নিতে আমার সিটটা একেবারেই পছন্দের ছিল না, ছিল সেকেন্ড এসি, মানে B2 এর সেকেন্ড এসির আপার।
আর আপার আমাদের ব্লগের জন্য একদমই ভালো না, তাই পছন্দের নয়। কিন্তু এই অপছন্দের মধ্যেও আমার পছন্দের ভিউয়ার্সদেরকে নিয়ে এই জার্নি আমি কমপ্লিট করব রাজধানী এক্সপ্রেসের। মিরর বেশ পরিষ্কার বড়, সঙ্গে রয়েছে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ, ডিসি প্লেয়ার, সেটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। ডাস্টবিন, বেসিন, মিরর পরিষ্কার, এখানে একটা ডাস্টবিন করা রয়েছে যেরকম থাকে আর কি ট্রেনে, আর নিচে ফায়ার সিস্টেম। বেসিন, মিরর পরিষ্কার, সঙ্গে রয়েছে একটা ওয়েস্টার্ন টপ, অবশ্যই হাত ধোয়ার জন্য এখানে হ্যান্ড ওয়াশ, ডিসি ফ্ল্যাশ, কিছু রাজধানীর মতো সার্ভিস দিচ্ছে ঠিক, কিন্তু এখনও মনে হচ্ছে যেন কোচগুলোর আপগ্রেড করার প্রয়োজন বা নতুন কোচ দেওয়া উচিত। কোচগুলো অনেক পুরোনো কোচ। 12313 এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের টোটাল আমরা জার্নি করবো, ডিস্টেন্স কভার করবো 1455 কিলোমিটার। আর এই ট্রেনের স্টপেজ হবে দিল্লি পর্যন্ত 7টা। এর অ্যাভারেজ স্পিড হচ্ছে 81 আর পারমিশেবল 130। এই ট্রেনের টোটাল 6টা হল্ট আর 274টা ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে। টাইম 7:50, অন টাইম রয়েছে। আর ট্রেন অন টাইমে ছেড়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল সেই সময়কার বিকেলের টিফিন। তাতে ছিল একটা কচুরি, কচুরি মানে খাস্তা কচুরি, সঙ্গে একটা চিড়ে ভাজা, চায়ের কিট আর বিস্কিট। আর যেহেতু এই ট্রেন টিকিটের মধ্যে ইনক্লুডিং থাকে আমাদের ফুডটা, তাই আলাদা করে আমি আর বাড়ি থেকে কোনো ফুড নিয়ে যাইনি এবারে, কারণ এই টিকিটটা আমার তৎকালেই কাটা। আমি অন্য ট্রেনে ট্রাই করেছিলাম মোরাদাবাদ, হাওড়া মোরাদাবাদে, কিন্তু সেই টিকিটটা না পাওয়ায় আমি তৎকালেই রাজধানীতে যাই। আর এই ব্রেকফাস্টের সঙ্গে ছিল একখানা স্যান্ডউইচ, যেটা ছিল অতীব জঘন্য খেতে। পয়সা দিয়ে রাজধানীর ফুডের এই সার্ভিসটা অ্যাটলিস্ট এক্সপেক্টেড নয়। খুব ভালো, খালি গাজরে ভরা, একদম জঘন্য। ক্রিটিসিজমটা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সার্ভিসটা ভালো করা। আর এর সাথে সাথে ছিল একটা ফ্রুট অ্যান্ড নাট, যেটা খেতে বেশ ভালো ছিল। আর এর সঙ্গে সঙ্গে বলা এটাও ভালো যে স্যান্ডউইচটা যতটাই খারাপ ছিল ততটাই ভালো ছিল এই ট্রেনের এই খাস্তা কচুরিটা। 65 কিলোমিটার ক্রস করে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, তার প্রথম স্টপেজ দুর্গাপুর। আর এই জার্নিতে আমি ট্রেনের ভিতরকার সার্ভিস খুব একটা দেখালাম না। ট্রেন 12313 শিয়ালদা আর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, তার দ্বিতীয় গন্তব্য 207 কিলোমিটার ক্রস করে আসানসোল। মোটামুটি একটু আগে পিছিয়ে আছে ট্রেন। इंजन ट्रेन साइड থেকে একদম স্টেশন শেষ। শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের দ্বিতীয় স্টেশন ধানবাদ পৌঁছালো। 263 কিলোমিটার ক্রস করে অন টাইম। ধানবাদটা হচ্ছে 5 মিনিটের স্টেশন। আর রাত্রে ডিনারের সার্ভিসটা
অন টাইমেই চলে এসেছিলো। এই ডিনারটা নিয়ে খুব একটা আলাদা করে ভিডিওতে কিছু বললাম না, কারণ যা দেয়, যা রেলের চার্জ, তার বাইরে এখানেও কিছু দেয়নি। ভাত, দুটো রুটি, চিকেন কারি মানে ননভেজের চিকেন কারি, ডাল আর আলু ভাজা, তার বাইরে আমুলের এই আইসক্রিমটা। আর ফুড কোয়ালিটিটা ছিল অ্যাভারেজ, না ভালো না খারাপ। মর্নিং, কানপুর 12313, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার ষষ্ঠ গন্তব্যস্থল কানপুর। 1015 কিলোমিটার ক্রস করে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তাই দীনদয়াল উপাধ্যায় আর গয়ায় নামতে পারিনি। এই মর্নিংয়ে কানপুরেই নামলাম। ট্রেন অন টাইমই চলছে। সকাল সকাল চলে আসে ব্রেকফাস্ট, যেটায় ছিল ব্রাউন ব্রেড দুটো, টমেটো কেচাপ, ফ্রুটি একখানা, আর যেহেতু আমি ভেজ নিয়েছিলাম ছিল ভেজ কাটলেট এবং ফ্রেঞ্চ ফ্রাই, আর সঙ্গে ছিল একটা বাটার আর টিকিট। আর এই সেই ভেজ কাটলেট যেটা ছিল সকাল সকাল গরম, একদম ফ্রেশ, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। কোয়ালিটি বেটার, মাছ বেটার। এবার বলি, আমরা মধ্যবিত্ত বাঙালি, তাই এই মধ্যবিত্ত বাঙালির যেটা সবচেয়ে বেশি ভয়, যে ট্রেনের ভাড়া কীরকম হবে, আমরা এফোর্ড করতে পারবো কি না, সেটা নিয়ে একটা আইডিয়া তোমাদের দিই। প্রথমত আমি কেটেছিলাম তৎকালেরটা পরে বলবো। এমনি নর্মাল শিডিউল 2 মাসের যে টিকিট, সেটা যদি তোমরা কাটো, তাহলে উইথ ফুড কাটলে মোটামুটি 2450 পর্যন্ত, একেবারে 2 মাস আগে কাটলেই পাওয়া যায়। এটা বললাম থার্ড এসি। আর সেকেন্ড এসির ক্ষেত্রে সেটা 3400-3500, আর ফার্স্ট ক্লাসের সেটা 5278। তাই এখানে আমরা ফার্স্ট ক্লাসের কথাটা না ধরে থার্ড এসি ধরেই বলছি। এখানে একটা ট্রিক ইউজ করতেই পারো, যে যদি মনে করো যে না আমাদের কিছুটা আরও কস্ট কমালে রাজধানীর মতন ট্রেন চড়া হবে, তাহলে সেক্ষেত্রে উইদাউট ফুড তোমরা যেতে পারো। 2 মাস আগে প্রপার কাটলে 1950 থেকে 2000-এর মধ্যে হয়ে যায়। ঘর থেকে নিজেদের রান্না করে নিয়ে গেলে পরে এই খাওয়ারের ফুড কস্টটা তোমাদের সেভ হয়ে যাবে, আর এই 2000 টাকায় তোমার এক পার্টের যাওয়া কমপ্লিট হয়ে যেতে পারে, যেটা কিনা আমিও প্রয়োজনে করি। তো সেই জন্যই এই সাজেশনটা রইলো। আর যদি এরকমই মানে উইদাউট ফুডে কাটো, তাহলে তোমাদের 2 মাস আগে কাটলে পরে 2000 টাকা হচ্ছে থার্ড এসি, সেকেন্ড এসি হচ্ছে 3000, আর ফার্স্ট এসি হচ্ছে 4800-র মতন। আর যদি এইটাই উইথ ফুড কাটো, তাহলে 2500 থার্ড এসি, সেকেন্ড এসি হচ্ছে তোমার মোটামুটি 3500, আর ফার্স্ট ক্লাস তো বললামই 5300 পড়বে। তাই এই 1457 কিলোমিটার রাস্তার আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো, আমি বলবো যদি পয়সা অ্যাফোর্ড করতে পারো, মানে পকেট পারমিট করে, তাহলে উইথ ফুড যেতে। আর যদি মনে হয় না হচ্ছে না, তাও রাজধানীর মতন ট্রেন চড়ার ইচ্ছে, সেক্ষেত্রে এই ট্রিকটা ইউজ করে উইদাউট ফুডে তোমরা যাতায়াত করতে পারো। এটা আমার ওপিনিয়ন। এবার এটা যে যার সুবিধা মতন নিজের আর্থিক অবস্থা বুঝে, নিজের পকেট কতটা পারমিট করবে সেই বুঝে ডিসিশন নিতে পারো। একবেলার টিফিন করে নিয়ে গেলে এটা তোমাদের অনেকটাই সেফ। এবার বলি, আমি যেটা কেটেছিলাম তৎকাল, আমার যেহেতু একদমই শিডিউল টাইম ছিল না, একদম সময় কম, তাই আমাকে তৎকাল কাটতে হয়েছিল। আমার তৎকালে সেকেন্ড এসি পড়েছিল মোটামুটি 4100 টাকার মতন আর কি। আর যদি সত্যি এই প্ল্যানটা অনেক আগে থেকে হয়ে যায়, 2 মাস মোটামুটি সময় পাও, তাহলে আমার মতে আগে থেকে টিকিট কেটে নিলে তোমাদের এই টাকাটা পুরোটাই সেভ হবে। এটা ওপিনিয়ন। আর এখানে তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। আমি কখনো আমার ভিডিওতে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইবের কথা বলি না,
তো আজকে বলছি, এত পরিশ্রম করে যখন ভিডিওগুলো করা, আমি ট্রেনের ভিতরে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখাতে চাইনি, আমি দেখাতে চাইছি কী করে সুবিধা হয় তোমাদের যেতে, কতটা কম খরচা তোমরা করতে পারো রাজধানীর মতন সুপার স্পেশালিটি ট্রেনে, সেইটা দেখাতে চেয়েছি বলেই আজকে এগুলো দেখানো। আর এই নিউ দিল্লি এসে পৌঁছে আজকে তোমাদের কাছে সেইটাই রাখছি, যে কী করে তোমাদের কিছু টাকা সেভ করে বা কিছু টাকা নিজের পকেটের পারমিট অনুযায়ী তোমরা নিউ দিল্লিতেই রাজধানীতে যেতে পারো, সেইটাই আমার ওপিনিয়ন হিসেবে রাখলাম। এর সাথে শেয়ার করি কিছু বেসিক ইনফরমেশন। ট্রেন প্রায় 45 মিনিট লেট। এবার বলি, এই যে ট্রেন টিকিটের ফেয়ার, এই ট্রেন টিকিটের ফেয়ারটা কিন্তু রাজধানীর ক্ষেত্রে ফার্স্ট এসি হচ্ছে ডাইনামিক লাগে না, এটা ফিক্সড। এছাড়া থার্ড এসি এবং সেকেন্ড এসিটা কিন্তু ডাইনামিক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ফেয়ারটা বাড়তে থাকে। তাই জন্যই বললাম যে শিডিউল থাকলে 2 মাস আগেই টিকিটটা কেটে নিতে। আর এই রাজধানী প্রতিদিনই মোটামুটি সপ্তাহে থাকে, সোম থেকে রবি পর্যন্ত, শিয়ালদা থেকে নিউ দিল্লি এবং হাওড়া থেকে নিউ দিল্লির জন্য। করোনার পর থেকে এখন মোটামুটি এই ট্রেনে বেডশিট, কম্বল এবং বালিশ সবটাই প্রোভাইড করা হয়। নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম, ট্রেন প্রায় 45 মিনিট লেট। আউট অফ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে সামনে আমাদের গাড়িতে উঠবো, এখান থেকে যাবো এয়ারপোর্ট, বাকিদের সবাইকে পিক করার জন্য। দেখছিস? দিল্লি পৌঁছালাম 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। বাট ট্রেন জার্নিটা খুব স্মুথ গেছে তা নয়, ট্রেন বিফোর টাইম ছিল, লাস্ট কানপুর পর্যন্ত বিফোর টাইম ছিল, কিন্তু তারপরে স্টেশন দিল্লির কাছাকাছি আসতেই ট্রেন থামা শুরু করলো। আর প্রায় 45 মিনিটের মতো লেট, যেখানে 10টা 50 সেখানে 10টা 35-40-এ ঢুকিয়েছে ট্রেন। তো রাজধানীর জার্নি এরম হওয়া উচিত না, কারণ আমাদের ভারতবর্ষের সুপার স্পেশালিটি ট্রেনের মধ্যে এটা একটা, তো এই জার্নিটা অ্যাটলিস্ট স্মুথ হওয়া উচিত। আর রাজধানী জার্নি করব যখন 3টে রিভিউ থাকা উচিত। প্রথম তো কোচ, এখনও কোচ আপডেটেড নয়, চার্জের সমস্যা, বেডের সমস্যা, পোকামাকড় অহরহ ঘুরে বেড়াচ্ছে ট্রেনে। আর বাকি হলো ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি আর সিলেকশন, তিনটেই একটু ভাবতে হবে ভারতীয় রেলকে। কারণ না, টিকিটের সঙ্গে যখন আমরা খাবার টাকা দিচ্ছি আর তাতে যদি আরও একটু কিছু বাড়েও, তাতে মানে কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক। যদি ডাল ভালো হয় তো চিকেন খারাপ, ভাজা খারাপ, তো কোয়ান্টিটি কম দিক কিন্তু কোয়ালিটি ভালো দিক। কারণ এত দূর জার্নিতে যদি মানুষের শরীর খারাপ করে তাহলে মুশকিল। তো সেটা ভেবেই বললাম যে কোয়ালিটি একটু দেখে করতে হবে, আর কোয়ান্টিটি কম দিক তাতে অসুবিধা নেই। আর যদি তাতে ফেয়ারে না পৌঁছায় তাহলে আরও 20-30 টাকা বাড়িয়ে সেটাকে বেকআপ করা যেতে পারে। খালি ভালো প্যাকেজিং করে দিলেই খাবার ভালো হবে তা নয়, প্যাকেজিংয়ের সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও একটু ভাবতে হবে। আর সিলেকশনটা অ্যাকচুয়ালি এক এক স্টেট থেকে এক একটা প্যাসেঞ্জার উঠছে, তো সেই হিসাবে বাঙালিদের ভাত ডাল একটা সবজি হলে হয়, কিন্তু যারা নন বেঙ্গলি তাদের ক্ষেত্রে ভাত ডাল চিকেন নয়, তাদের ভেজটা ভালো করা উচিত। আমি দেখলাম আমার পাশের মানে যিনি ছিলেন প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার, তার ভেজ আইটেম পনির ছিল কিন্তু ফ্রেশ নয় বা খুব একটা ভালো নয়। তাই বললাম যে সিলেকশনটা একটু ভালোভাবে করতে হবে আমাদের, প্যাসেঞ্জারদের জন্যই তো ট্রেন। আর যখন টাকা নেওয়া হচ্ছে তখন রেল ডিপার্টমেন্ট এটা ভাবা উচিত, এটা আমার ওপিনিয়ন, তাই ওপিনিয়নটা দিলাম। আর সুপার স্পেশালিটি ট্রেন সবসময় টাইমটা মেনটেন করা উচিত। যখন আমি এত বেশি টাকা নিচ্ছি, হ্যাঁ কাজের জন্য একাধ সময় হয় ঠিক আছে, কিন্তু বাকি সময়গুলো একটু চেক করা উচিত। এটা আমার দিক থেকে ইন্ডিয়ান রেলওয়েকে সাজেশন রইল।